হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগতম। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর রায়মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান থেকে 4 নম্বর যে সেট আছে বজবজ পিকে হাই স্কুল এইচএস, এই স্কুলের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার পরিবর্তিত রূপটা কী? আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার পরিবর্তিত রূপটা হচ্ছে আগ্নেয়শিলা। সঠিক অ্যান্সার হবে অপশন বি, আগ্নেয়শিলা। ঠিক আছে, তাহলে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার পরিবর্তিত রূপ হচ্ছে আগ্নেয়শিলা। তারপরে নেক্সট, যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার দেখছো, আগের স্কুলগুলোতেও আছে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। সঠিক অ্যান্সার হবে অপশন এ, মিথেন। যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। তারপরে নেক্সট, যে একটি লব্ধ রাশির উদাহরণ হলো, একটা লব্ধ রাশির উদাহরণ হচ্ছে বেগ। অ্যান্সার হচ্ছে অপশন সি, বেগ। একটা লব্ধ রাশির উদাহরণ হলো বেগ। তারপরে 4 নম্বর, যে মানুষের উচ্চতা সাধারণত মাপা হয় সেন্টিমিটার স্কেলে। সঠিক অ্যান্সার হবে অপশন বি, সেন্টিমিটার স্কেল। ঠিক আছে, তাহলে মানুষের উচ্চতা পরিমাপ করা হয় সাধারণত সেন্টিমিটার স্কেলে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে বায়ুর চাপ সর্বোচ্চ হয় কোথায়? বায়ুর চাপ সর্বোচ্চ হয় কোথায়? সমুদ্রপৃষ্ঠে। সঠিক অ্যান্সার হবে অপশন বি, সমুদ্রপৃষ্ঠে। তারপরে কোশ্চেন বলেছে যে ওজন পরিমাপক যন্ত্রের নাম। ওজন পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। ওজন পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্প্রিং তুলা যন্ত্র। তারপরে বলেছে যে হাতুড়ি দিয়ে ঘন্টা আঘাত করলে ড্যাশ শক্তি শব্দ শক্তি রূপান্তরিত হয়। হাতুড়ি দিয়ে ঘন্টা আঘাত করলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে অপশন বি। তারপরে কোশ্চেন বলেছে যে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ কী হবে? বৃদ্ধি পায়। অ্যান্সার হবে অপশন এ, গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ কী হবে? বৃদ্ধি পায়। তারপরে নেক্সট কোশ্চেন, যে ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় কখন? বায়ু চাপে। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন এ, ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় বায়ু চাপে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন বলেছে যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 যুক্ত করলে রক্তকে বলা হয় কী বলতো? দূষিত রক্ত বলা হয়। অ্যান্সার হবে অপশন বি, অতিরিক্ত CO2 যুক্ত রক্তকে বলা হয় দূষিত রক্ত। তারপরে যে অচল অস্থিসন্ধি দেখা যায় কোথায়? মাথার খুলিতে। ঠিক আছে, অচল অস্থিসন্ধি দেখা যায় মাথার খুলিতে। নেক্সট, লোহার আকরিকের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লোহার আকরিকের নাম হচ্ছে হিমাটাইট। অ্যান্সার হবে অপশন বি, হিমাটাইট। ওকে, এগুলো আমাদের সঠিক উত্তরটি নির্বাচন। এবার আমরা 2 দাগের কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। 2 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, 2, 3 এবং 4 এই 3 দাগের কোশ্চেন আমরা নিচে আলোচনা করছি। ফার্স্ট, প্রথমে 2 দাগের কোশ্চেনগুলো বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, তো ফার্স্ট যে কোশ্চেন বলেছে 2-এর 1 নম্বর বলছে তরল পদার্থের আয়তন পরিমাপক যন্ত্রের নাম কি? তরল পদার্থের আয়তন পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে মাপনী চোঙ। ঠিক আছে, তরল পদার্থের আয়তন পরিমাপক যন্ত্রের নাম কি হবে? মাপনী চোঙ হবে। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে তরলের প্রকৃতির সঙ্গে ঘর্ষণের সম্পর্কটা কী? তরলের প্রকৃতির সঙ্গে ঘর্ষণের সম্পর্কটা কী? সঠিক অ্যান্সার হবে তরলের প্রকৃতি মসৃণ হলে ঘর্ষণ কম হয় এবং তরল অমসৃণ বা খসখসে হলে ঘর্ষণটা কী হবে? বেশি হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটি হচ্ছে তরলের প্রকৃতির সঙ্গে ঘর্ষণের সম্পর্ক। তারপরে নেক্সট 3 নম্বর, যে রান্নার কাজে এলপিজিতে তরল থাকে শূন্যস্থান পূরণ আছে এখানে। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো। যে রান্নার কাজে ব্যবহৃত এলপিজিতে তরল থেকে ড্যাশ। সঠিক অ্যান্সার হবে বিউটেন ও প্রোপেন।
রান্নার কাজে ব্যবহৃত এলপিজিতে তরল থাকে, বিউটেন ও প্রোপেন থাকে। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চিন বলেছে যে লোহার সঙ্গে কোন ধাতু মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়? লোহার সঙ্গে কোন ধাতু মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়? সঠিক অ্যান্সার হবে ক্রোমিয়াম। লোহার সঙ্গে যদি আমরা ক্রোমিয়াম ধাতুকে মিশিয়ে দিই তাহলে সেক্ষেত্রে স্টেনলেস স্টিল তৈরি হবে। ঠিক আছে, তার সাথে এর সঙ্গে নিকেল ও সামান্য কার্বনও থাকে। 5 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে এসআইতে তড়িৎ প্রবাহের এককের নাম কি? এসআইতে তড়িৎ প্রবাহের এককের নাম হচ্ছে অ্যাম্পিয়ার। কী বলতো? অ্যাম্পিয়ার। এসআইতে তড়িৎ প্রবাহের এককের নাম হচ্ছে অ্যাম্পিয়ার। তারপরে নেক্সট 6 নম্বর, যে স্পর্শহীন বলের নাম লেখো। অ্যান্সার হবে মহাকর্ষ বল বা চৌম্বক বল। একটি স্পর্শহীন বলের নাম হচ্ছে মহাকর্ষ বল বা চৌম্বক বল। নেক্সট তারপরে 7 নম্বর, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানে কী আছে? যে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল হলো ড্যাশ। সঠিক অ্যান্সার হবে চাপ। একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল হচ্ছে কী বলতো? চাপ। তারপরে 8 নম্বর কোশ্চেন কী বলেছে? যে মানবদেহে কোন রক্তকণিকাকে দেহের পাহারাদার বলে? মানবদেহের কোন রক্তকণিকাকে দেহের পাহারাদার বলে? অ্যান্সার হবে শ্বেত রক্তকণিকাকে। মানবদেহের কোন রক্তকণিকাকে দেহের পাহারাদার বলা হয়? সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। ওকে, তারপরে নেক্সট 9 নম্বর কোশ্চিন দেখো। 9 নম্বর কোশ্চিন বলেছে যে হৃৎপিণ্ডের হৃদস্পন্দন স্বাভাবিক করার জন্য কোন যন্ত্র বসানো প্রয়োজন? হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক করার জন্য কোন যন্ত্র বসানো প্রয়োজন? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে পেসমেকার। হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক করার জন্য যে যন্ত্রটা বসানো দরকার সেটা হচ্ছে কী বলতো? পেসমেকার। 10 নম্বর কোশ্চিন, যে লালায় অবস্থিত কোন রাসায়নিক পদার্থ খাবারের মিশে থাকা জীবাণুকে ধ্বংস করে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে লাইসোজোম। লালায় অবস্থিত কোন রাসায়নিক পদার্থ খাবারের মিশে থাকা জীবাণুকে ধ্বংস করে? সেটা হচ্ছে লাইসোজোম। এ হলো 2 দাগের কোশ্চেনের অ্যান্সার। এবার আসি আমরা 3 দাগের। আর 3 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 3 দাগের কোশ্চেন বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টা। আমরা এখানে কিন্তু সবটাই করবো, 6টা আছে 6টাই করবো। ফার্স্ট যে কোশ্চেন বলেছে আকরিক বা ওর কাকে বলে? উদাহরণ দাও। আকরিক বা ওর যে খনিজ থেকে সহজে এবং লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায়, অর্থাৎ যে খনিজ থেকে সহজে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর কী বলা হয়? আকরিক বা ওর বলে। যেমন লোহার আকরিক হলো কী বলতো? হেমাটাইট। তো যে খনিজ থেকে সহজে এবং লাভজনকভাবে খুব সহজে কী বলতো? ধাতু নিষ্কাশন করা যায় তাকেই ওই ধাতুর আকরিক বলা হয় বা ওর বলা হয়। যেমন লোহার আকরিক হলো কী বলতো? হেমাটাইট। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চিন বলেছে যে প্রতিযোগীর দৌড় শেষ করার সময় মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? প্রতিযোগীর দৌড় শেষ করার সময় মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অ্যান্সার হবে স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে স্টপ ওয়াচ। তারপরে নেক্সট কোশ্চিন 3 নম্বর হচ্ছে বল কাকে বলে? বল কাকে বলে? বলেছে যে বল কাকে বলে? যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল বস্তুর গতির অবস্থা পরিবর্তন বা করার চেষ্টা করা হয় তাকে কী বলা হয়? বল বলে। ঠিক আছে, তো বল কাকে বলে? বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল বস্তুর গতির অবস্থা পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকেই বল বলে। তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে যে বাম ফুসফুস এবং ডান ফুসফুসে কয়টি করে খণ্ড থাকে? বাম ফুসফুস এবং ডান ফুসফুসে কয়টি করে খণ্ড থাকে? তা বাম ফুসফুসে থাকে 2টি এবং ডান ফুসফুসে থাকে কটা? 3টা খণ্ড থাকে। ঠিক আছে। 5 নম্বর, যে নদীতে বাঁধের তলদেশ চওড়া হওয়ার কারণ কি? কারণ যে তরলের গভীরতা বাড়লে তার পার্শ্বচাপও কী হয়? বৃদ্ধি পায়। নদীর গভীর তলদেশে জলের প্রচণ্ড চাপ সহ্য করার জন্য বাঁধের তলদেশ কী করা হয়? চওড়া করা হয়। ঠিক আছে, যে তরলের গভীরতা বাড়লে তার পার্শ্বচাপও বৃদ্ধি পায়, আর নদীর গভীর তলদেশে জলের প্রচণ্ড চাপ সহ্য করার জন্য বাঁধের তলদেশে কী হয়? চওড়া করা হয়।
6 নম্বর কোশ্চেন যে মানবদেহের দুটি শ্বাসপেশির নাম লেখো। এক হচ্ছে কি মধ্যচ্ছদা এবং একটা হচ্ছে পাঁজরের মধ্যবর্তী পেশি। এগুলো আমাদের 3 দাগের কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো 4 দাগের কোশ্চেনের অ্যান্সার। আর 4 দাগের কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 4 দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন আছে, প্রথম যেটা কোশ্চেন আছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? একটি জীবাশ্ম জ্বালানির নাম ও তার ব্যবহার লেখো। ঠিক আছে, 3টা কোশ্চেন আছে এখানে। এক, যে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, একটি জীবাশ্ম জ্বালানির নাম এবং তার একটা ব্যবহার। তো প্রথমে আমরা জীবাশ্ম কাকে বলে সেটা পড়ব। তো জীবাশ্ম সংজ্ঞা হচ্ছে যে লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ চাপ ও তাপে যে জ্বালানিতে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ তাপ ও চাপের যে জ্বালানিতে পরিণত হয় তাকে কী বলা হয়? জীবাশ্ম জ্বালানি বলা হয়। আর এই জীবাশ্ম জ্বালানির নাম সেটা হচ্ছে কয়লা। যে একটা জীবাশ্ম জ্বালানির নাম বলছে কী হচ্ছে? কয়লা। এর ব্যবহার কি? ব্যবহার হচ্ছে যে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে এবং রান্নার কাজে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহৃত হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার করা হয় এবং রান্নার কাজেও জ্বালানি হিসেবে কয়লা কিন্তু ব্যবহৃত হয়। তারপরে নেক্সট কোশ্চেন 2 নম্বর বলেছে ফিতে বা স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে যদি হাত দিয়ে দৈর্ঘ্য মাপি তাহলে কী সমস্যা হবে তোমার বলে মনে হয়? এক কোশ্চেন। 2 নম্বর যে দুটি পরিমাপযোগ্য রাশির নাম। তো যদি আমরা হাত দিয়ে মাপি তাহলে কী সমস্যা হবে সেটা বলি। প্রথমে যে হাত দিয়ে মাপলে মাপ সঠিক হবে না, কারণ একের জনের হাতের মাপ একরকম নয়, প্রত্যেকটা মানুষের হাত প্রত্যেক রকম, ফলে পরিমাপের কোনো প্রামাণ্য বা সঠিক মান পাওয়া যাবে না। এটা হচ্ছে তোমার সমস্যা। নেক্সট কোশ্চেন ছিল যে দুটি পরিমাপযোগ্য রাশির নাম। তো দুটি পরিমাপযোগ্য রাশি হচ্ছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে কী বলতো ভর। তা দুটি পরিমাপযোগ্য রাশি, একটা হচ্ছে দৈর্ঘ্য এবং ভর। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে খাদ্য শৃঙ্খল কাকে বলে? কী বলেছে যে খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও। তো বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে শুরু করে খাদ্য সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে শক্তির যে একমুখী প্রবাহ ঘটে তাকে খাদ্য শৃঙ্খল বলে। বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে শুরু করে খাদ্য সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে শক্তির যে একমুখী প্রবাহ ঘটে তাকে কী বলা হয়? খাদ্য শৃঙ্খল বলা হয়। উদাহরণ যেমন এটা খাদ্য শৃঙ্খল, ঘাস কে খায়? ফড়িং খায়। আবার ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে আবার সাপ খায়, সাপকে আবার কে খায়? বাজ পাখি খায়। এটা হচ্ছে তোমার একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ। ঠিক আছে, তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন বলছে যে একটি সহজ পরীক্ষার সাহায্যে দেখাও যে জলের গভীরতা বলে চাপও বাড়ে। একটি সহজ পরীক্ষার সাহায্যে দেখাতে বলেছে যে যত জলের গভীরতা বাড়বে বা তত কী হবে, চাপটাও কী হবে, বাড়বে। তো অ্যান্সারটা বলি, পরীক্ষা প্রথমে হেডিং করবে যে একটি প্লাস্টিকের বোতল, এখানে কোশ্চেনে দেখবে উল্লেখ আছে জলের বোতল, জল এবং পেরেক, এই 3টা দিয়ে পরীক্ষাটা তুমি করতে পারো। তো আমরা একটা প্লাস্টিকের বোতল নিয়ে তার গায়ে উপর থেকে নিচে লম্বালম্বিভাবে 3টি ছোটো ছোটো ছিদ্র করলাম। একটা প্লাস্টিকের বোতল নিয়ে তার গায়ের উপর থেকে নিচের দিকে লম্বালম্বিভাবে 3টা ছিদ্র করব। এবার বোতলটিকে জল দিয়ে ভর্তি করব। ঠিক আছে, ভর্তি করলাম, তারপরে কী পর্যবেক্ষণ কী দেখতে পাবো, যে দেখা যাবে যে সবচেয়ে নিচের ছিদ্রটি দিয়ে জল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে এবং উপরের ছিদ্র দিয়ে জল সবচেয়ে কাছে পড়বে। এটা আমরা দেখতে পাবো যদি আমরা এই জিনিসটা করি। তো সিদ্ধান্ত কি, যে কি আসলে কিসের জন্য হচ্ছে, যে যেহেতু নিচের ছিদ্রের জলের গভীরতা ও পরিমাপ বেশি, যেহেতু নিচের জলের গভীরতা এবং পরিমাণটা বেশি, তাই সেখানে চাপও বেশি হবে। এতে প্রমাণিত হয় যে গভীরতা বলে তরলের চাপও কী হবে, বাড়বে। ওকে, নেক্সট কোশ্চিন 5 নম্বর বলছে রক্তকণিকা কত প্রকার ও কী কী? 2 নম্বর কোশ্চিন কোন ধমনী দূষিত রক্ত এবং কোন শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে? ঠিক আছে, উত্তর হবে যে রক্তকণিকা প্রধানত কী বলতো 3 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, 2 নম্বর হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং লাস্ট 3টা হচ্ছে নম্বর হচ্ছে অনুচক্রিকা। তাহলে রক্তকণিকা 3 প্রকার, 1 লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এবার কোশ্চেন আছে কি, যে কোন ধমনী দূষিত রক্ত এবং কোন শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে? তাহলে ফুসফুসীয় ধমনী
ফুসফুসীয় ধমনী তোমার দূষিত রক্ত পরিবহন করে, আর ফুসফুসীয় শিরা তোমার বিশুদ্ধ রক্ত পরিবহন করে। ওকে, তারপরে নেক্সট যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো বাম স্তম্ভে কী আছে, টিকা, অস্থিসন্ধি আর বামনত্ব। তো টিকাটা কী হবে, 3 নম্বর হাম, অস্থিসন্ধি হবে 1 নম্বর লিগামেন্ট, আর বামস্থ হবে 2 নম্বর ডোয়ারফিজম। তারপরে নেক্সট এবং লাস্ট এই স্কুলের লাস্ট কোশ্চিন, আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো লাস্ট কোশ্চেন বলেছে যে প্রদত্ত ঘটনাগুলি কোন শক্তি রূপান্তরিত হয় সেটা লিখতে বলেছে। প্রথমে 1 নম্বর আছে কি, যে কয়লা পোড়ানো হলো। যদি আমরা কয়লা পোড়াই তাহলে কোন শক্তি রূপান্তরিত হবে। তো কয়লা পোড়ালে যে রাসায়নিক শক্তি কী বলতো, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। যখন আমরা কয়লা পোড়াই সেক্ষেত্রে কী বলতো, রাসায়নিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে নেক্সট 2 নম্বর বলছে ক্লাসরুমে ফ্যান চালানো। এটা কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট 3 নম্বর, তুমি হাততালি দিচ্ছ, এটা কী হবে, এটা যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এগুলো আমাদের 4 নম্বর সেটের পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু বলে দেওয়া হলো, ঠিক আছে। শেষে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।